প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভালো আছো তোমরা। আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের আমি স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি, মনিরুদ্দিন, প্রভাষক সমাজবিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ। আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্র সোশিওলজি ফার্স্ট পেপার পড়ছিলাম। তো ফার্স্ট পেপারে আমরা আমরা গত ক্লাসে দ্বিতীয় অধ্যায় শেষ করেছি। আজকে আমরা তৃতীয় অধ্যায় থেকে পড়ব। আমাদের তৃতীয় অধ্যায়ের শিরোনাম হলো সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান, থিওরি অ্যান্ড কন্ট্রিবিউশন অফ সোশিওলজিস্ট। তাহলে আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। তো সমাজবিজ্ঞানীদের অবদান সম্পর্কে প্রথম আমরা একটু কিছু ধারণা অর্জন করি। সমাজবিজ্ঞানীকে বৈজ্ঞানিক উপায়ে অধ্যয়নের লক্ষ্যে বিভিন্ন সময়ে সমাজবিজ্ঞানীগণ অবদান রেখেছেন। তাদের সমাজতাত্ত্বিক চিন্তা ও দর্শন সমাজবিজ্ঞানকে সমৃদ্ধ করেছে। সমাজবিজ্ঞান উদ্ভব ও বিকাশে তাদের অবদান সবচেয়ে বেশি। যাদের অবদান সবচেয়ে বেশি তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইবনে খালদুন, অগাস্ট কুত, হারবার্ট স্পেন্সার, এমিল ডুরখিম, কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার। আমরা এই মনীষীদের সম্পর্কে আমাদের এই চ্যাপ্টারে আলোচনা করব। যাই হোক, এখানে প্রথমেই আমি প্রত্যেকের সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা দিই। সেই উদ্দেশ্যে মূলত আমি এই স্লাইডটি রেডি করেছি। ইবনে খালদুন সমাজের সঠিক ইতিহাস রচনা করতে গিয়ে সমসাময়িক সমাজের সমাজ সংস্কৃতি রীতিনীতি সম্পর্কে জানার প্রয়োজন অনুভব করেন। এ লক্ষ্যে তিনি সমাজবিজ্ঞান সম্পর্কিত পাঠের প্রতি গুরুত্ব দেন। সমাজ সম্পর্কিত গ্রন্থ না পেয়ে নিজেই সমাজবিজ্ঞান রচনায় মনোযোগী হন, যা সংস্কৃতির বিজ্ঞান রূপ নামে রূপ পরিগ্রহ করে। রাষ্ট্রের উত্থান পতনের সাথে সামাজিক সংহতি কিভাবে সম্পর্কিত তা আসাবিয়া প্রত্যয় দ্বারা তিনি ব্যাখ্যা করেন। সমাজবিজ্ঞানের জনক হিসেবে পরিচিতি লাভ করেন অগাস্ট কুত। তিনি সমাজকে নিয়ে নতুন একটি বিজ্ঞানের প্রয়োজনীয়তা অনুভব করেন, যা সমাজবিজ্ঞান বলে পরিচিত। তিনি মানব বুদ্ধিবৃত্তিক বিকাশের তিনটি স্তরের কথা বলেন, যা দ্বারা সমাজের তিনটি বিবর্তন ধারা প্রকাশ পায়: দৃষ্টবাদে যা কিছু সত্য, বাস্তব পরীক্ষণযোগ্য ইত্যাদির প্রতি তিনি গুরুত্ব দিয়েছেন। দৃষ্টবাদে বিজ্ঞানের সোপান ক্রমে সমাজবিজ্ঞানকে তিনি সকল বিজ্ঞানের উপরে স্থান দিয়েছেন, কারণ সমাজবিজ্ঞান হলো একটি সমন্বিত বিজ্ঞান। তারপরে হারবার্ট স্পেন্সার সমাজবিজ্ঞান অধ্যয়নে পদার্থবিদ্যা এবং জীববিদ্যার সূত্র প্রয়োগ করেন। তার মতে জীবজগতে যেমন বিবর্তন হয়, তেমনি সমাজও বিবর্তনের মধ্য দিয়ে সহজ সরল অবস্থা থেকে ক্রমান্বয়ে জটিল অবস্থায় উপনীত হয়েছে। তিনি দেখিয়েছেন যে জীবদেহ যেমন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কর্মক্ষম থেকে সচল থাকে, তেমনি সমাজের বিভিন্ন দল, প্রতিষ্ঠান, গ্রুপ রয়েছে যা পারস্পরিক কর্মকাণ্ড এবং মিথস্ক্রিয়ার মাধ্যমে সমাজকে সচল রাখে। তার মানে হারবার্ট স্পেন্সার জীবদেহের সাথে সমাজকে তুলনা করেছেন। যাই হোক, তারপর আছে এমিল ডুরখেইম। এমিল ডুরখেইম সমাজবিজ্ঞানকে সামাজিক ঘটনার বিজ্ঞান বলেছেন। সামাজিক ঘটনা বলতে তিনি কোনো জনগোষ্ঠীর সমষ্টিগত চিন্তা, চেতনা, প্রবণতা ও রীতিনীতি প্রভৃতিকে বুঝিয়েছেন। সামাজিক ঘটনা সমাজের যৌথ প্রতিরূপের মাঝেই নিহিত বলে তিনি মনে করেন। আত্মহত্যা বিষয়ক আলোচনায় তিনি মনস্তাত্ত্বিক, ভৌগোলিক প্রভৃতি কারণকে নাকচ করে সামাজিক কারণে মানুষ আত্মহত্যা করে বলে সামাজিক কারণের উপর গুরুত্ব প্রদান করেন। তারপরে আসছে কার্ল মার্কস। কার্ল মার্কস বস্তুবাদী সমাজচিন্তাবিদ হিসেবে পরিচিত। ঐতিহাসিক বস্তুবাদী, তিনি সমাজ তথা ইতিহাসকে দ্বান্দ্বিক পদ্ধতিতে ব্যাখ্যা করেছেন। উৎপাদন পদ্ধতিকে সমাজের মৌল কাঠামোর সঙ্গে তুলনা করেছেন, যা পরিকাঠামোকে প্রভাবিত করে। সমাজের চালিকা শক্তি হিসেবে উৎপাদন পদ্ধতির উপর তিনি গুরুত্ব প্রদান করেছেন। তার মতে মানব সমাজের ইতিহাস হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস। বিভিন্ন সমাজের শ্রেণী সংঘাত এবং সংগ্রামের কারণেই নতুন সমাজ সৃষ্টি হয়। শ্রেণী সম্পর্কিত আলোচনায় তিনি শ্রেণী সংগ্রামের কারণ এবং এর নানাবিধ বিষয় তুলে ধরেছেন। পুঁজিবাদী সমাজে শ্রমিক শ্রেণী কিভাবে তাদের উৎপাদিত পণ্য থেকে বিচ্ছিন্ন হয়ে ওই সমাজে বসবাস করে, তা তার শ্রমের বিচ্ছিন্নতাবোধ সম্পর্কিত ধারণার মধ্যে পাওয়া যায়। তারপরে সমাজবিজ্ঞানে নিজস্ব পদ্ধতির প্রয়োজনীয়তা অনুভব করে সর্বপ্রথম প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি হলেন ম্যাক্স ওয়েবার। তিনি আদর্শ নমুনা মতবাদে বলেছেন, কোন বিষয়বস্তু একটি মানসিক চিত্র, যার মাধ্যমে ওই বিষয়বস্তুর বাস্তব দিকগুলো মূর্তমান হয়ে ওঠে। আমলাতান্ত্রিক ধারণায় তিনি একটি আদর্শ ধরনের আমলাতন্ত্রের কথা বলেছেন, যা সামাজিক উন্নয়ন ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়ক। পুঁজিবাদ সম্পর্কিত আলোচনায় ম্যাক্স ওয়েবার কার্ল মার্কসের বিপরীত ধারণা প্রদান করেন। মার্কস যেখানে বলেছেন সমাজের মৌল কাঠামো উপরিকাঠামোকে প্রভাবিত করে, ম্যাক্স ওয়েবার সেখানে বলেছেন কেবলমাত্র মৌল কাঠামোই নয়, বরং কখনো কখনো সমাজের উপরিকাঠামো মৌল কাঠামোকে প্রভাবিত করতে পারে। এক্ষেত্রে তিনি দেখিয়েছেন কিভাবে প্রটেস্ট্যান্টদের ধর্মীয় নীতিমালা পুঁজিবাদ বিকাশে সহায়তা করেছিল। সুতরাং পরিশেষে আমরা বলতে পারি সমাজবিজ্ঞানীদের উপযুক্ত চিন্তা, অনুসন্ধান, গবেষণা, তত্ত্ব, মতবাদ সমাজবিজ্ঞান উদ্ভব ও বিকাশকে
বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তো সমাজবিজ্ঞানের অবদান ও মতবাদে আমরা আজকের ক্লাসে আলোচনা করব ইবনে খালদুন সম্পর্কে। ইবনে খালদুন আধুনিক সমাজবিজ্ঞানের জনক হিসাবে অগাস্ট কোত পরিচিত। অগাস্ট কোতের পাশাপাশি সমাজবিজ্ঞানের জনক হিসেবে শ্রদ্ধার সঙ্গে যেই নামটি উচ্চারিত হয় তিনি হলেন ইবনে খালদুন। মুসলিম ঐতিহাসিক, রাজনীতিবিদ ও সমাজ দার্শনিক ইবনে খালদুন ১৩৩২ খ্রিস্টাব্দের ২৭ মে তিউনিসে বসবাসকারী এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম ওয়ালিউদ্দিন আব্দুর রহমান ইবনে মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে হাসান ইবনে জাবির ইবনে মোহাম্মদ ইবনে খালদুন। তার ডাকনাম আবু জাহেদ এবং তার মূল নাম হলো আব্দুর রহমান। ইবনে খালদুন বাল্যকাল থেকেই প্রখর মেধাবী ছিলেন। ২০ বছর বয়সে তিনি তিউনিসে হাফসি সুলতান আবু ইসহাক ইব্রাহিমের খাস মুন্সি নিযুক্ত হন। পরবর্তী সময়ে তিনি আফ্রিকার আন্তঃরাষ্ট্রীয় সমস্যার শান্তির বার্তাবাহক হিসেবে ভূমিকা পালন করেন। শান্তি আ প্রতিষ্ঠার প্রচেষ্টায় ব্যর্থ হয়ে তিনি ১৩৭৪ খ্রিস্টাব্দ থেকে ওরান প্রদেশের ইবনে সালমার দুর্গে নির্জন বাস আরম্ভ করেন। এখানে তিনি ৪ বছরকাল ইতিহাস, দর্শন, সমাজবিজ্ঞান সম্পর্কে গভীর গবেষণা করেন। এক পর্যায়ে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। এরপর তিনি মিশরের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন। মৃত্যু পর্যন্ত তিনি মিশরের প্রধান বিচারপতি হিসেবে অধিষ্ঠিত ছিলেন। ১৪০৬ খ্রিস্টাব্দে ১৭ই মার্চ ৭৪ বছর বয়সে তিনি পরলোক গমন করেন। এ হলো তার জীবন থেকে মৃত্যু পর্যন্ত জীবন ও কর্ম সম্পর্কে কথা। এখানে আমি ইবনে খালদুনের ২ টি চিত্র উল্লেখ করে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে ইবনে খালদুন, এটা ইবনে খালদুনের ইয়াং বয়সের একটা ছবি। আর এটা হলো ইবনে খালদুনের আরেকটা ছবি। এখানে তার একটা কোট উল্লেখ করা আছে। বিদ্যাহীন ব্যক্তির বিনয়ী স্বভাব অহংকারী বিদ্বানের চেয়েও প্রশংসনীয়। ওকে। যাই হোক, তার মানে বলছেন বিদ্যাকে এত গুরুত্ব দিয়েছেন, তিনি বলেছেন যে, যে ব্যক্তির বিদ্যা নাই, জ্ঞান নাই, ওকে, সে যতই বিনয়ী হোক, আরেকজন যদি বিদ্বান হন, জ্ঞানী হন, তিনি যদি অহংকারও করেন তারপরেও তিনি প্রশংসার দাবিদার ওই বিনয়ের চাইতেও। যাই হোক, এ হলো ইবনে খালদুনের স্থির চিত্র। ইবনে খালদুন এরপরে আমরা দেখব ইবনে খালদুনের যেই বিখ্যাত গ্রন্থটির জন্য ইবনে খালদুন সমাজবিজ্ঞানে খুবই আ বা শ্রদ্ধা ভরে ইবনে খালদুনকে মনে রাখা হয়, স্মরণ রাখা হয়। সেটা হলো আল মুকদ্দিমা। ইবনে খালদুন রচিত বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ কিতাব আল ইবার নামে পরিচিত। এর পুরো নাম হলো কিতাব আল ইবার ওয়া দিওয়ান আল মুরতাদা ওয়াল খাবার ফি আইয়াম আল আরাবি ওয়াল আজাবি ওয়া বারবার ওয়া মান আশরুস মিন জাউ আল সুলতান আল আকবার। বিশাল একটা নাম বইয়ের, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এত বড় নাম মুখস্থ করা আসলেই সম্ভব নয়। যাই হোক, গ্রন্থটি, এই বইটি ৩ টি পর্যায়ে বিভক্ত। এটার ১ম যেটা পর্যায় সেটার নাম হলো মুকাদ্দিমা। মুকাদ্দিমা নামে তিনি একটা ভূমিকা লেখেন বইয়ের, যেটার ইংরেজি শিরোনাম হলো প্রলেগোমিনা, দ্য প্রলেগোমিনা। আর পুরো নাম হলো প্রলেগোমিনা টু ইউনিভার্সাল হিস্ট্রি। ওকে, এই অংশে সমাজ এবং তার অভ্যন্তরস্থ যাবতীয় বিষয় সম্পর্কে ইবনে খালদুন আলোচনা করেন। দ্বিতীয় পর্যায়ের অন্তর্ভুক্ত বিষয়সমূহের মধ্যে আছে আরবি ভাষায় লিখিত ইবনে খালদুনের সময়ের পূর্বেকার আরবদের ইতিহাস, তাদের বংশ পরম্পরায়, রাজতন্ত্র, সমসাময়িক বিভিন্ন জাতীয় বিখ্যাত মানুষের সম্পর্কে আলোচনা। আর তৃতীয় পর্যায়ে আছে ওই বিশাল বই নামের বইটার মধ্যে তৃতীয় পর্যায়ে, যেটা কিতাব আল ইবার নামে পরিচিত। এই কিতাব আল ইবারের তৃতীয় পর্যায়ে আছে বারবার এবং অন্যান্য নৃগোষ্ঠীদের ইতিহাস সম্পর্কিত আলোচনা। আরবি ভাষায় রচিত ইবনে খালদুনের বিশ্ব ইতিহাস সম্পর্কিত কিতাব আল ইবার গ্রন্থটি ৭টি খণ্ডে সমাপ্ত হয়েছে। এসবের বিষয়বস্তুই পূর্বোক্ত ৩টি পর্যায়ে বিভক্ত। প্রথম খণ্ড অর্থাৎ মুকদ্দিমাতে আছে আল উমরান বা সাংস্কৃতিক বিজ্ঞান সম্পর্কিত আলোচনা। মুকদ্দিমা অংশটি ইতিহাসের দর্শন ও সমাজবিজ্ঞান হিসেবে সর্বজন স্বীকৃত। আরবদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ইতিহাস এবং ১৪দশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন জাতিসমূহের ইতিহাস ধারণ করে আছে যে দ্বিতীয় যে খণ্ডটি, সেটা থেকে পঞ্চম খণ্ড পর্যন্ত। আর ষষ্ঠ ও সপ্তম খণ্ড জুড়ে আছে প্রাচীন কাল থেকে স্টার্ট করে ইবনে খালদুনের সময়াবীত বর্বরদের ইতিহাস। ওকে, এই হলো ইবনে খালদুনের যে ৭টা খণ্ডে বিভক্ত বইটি, ৭টা খণ্ডের ব্যাখ্যা। ইবনে খালদুন ১৩৮০ খ্রিস্টাব্দে কিতাব আল ইবারের প্রথম খণ্ড মুকদ্দিমা রচনা করেন। আর গ্রন্থটির রচনাকাল তার শেষ হয় ১৩৯২ সালে। তারপর আমরা দেখব আল উমরান। আমরা মুকাদ্দিমার একটা বলেছি যে মুকাদ্দিমার একটা অংশ ছিল আল উমরান। আল উমরান বলতে তিনি কি বুঝিয়েছেন বা আল উমরান কোন বই? সংস্কৃতির বিজ্ঞান, যেটার বাংলা
সেটা তিনি কি বলেছেন আমরা সেটা দেখি। ইবনে খালদুন ইতিহাসকে কেবল লিপিবদ্ধ কাহিনী হিসেবে দেখেননি, বরং তিনি ব্যাখ্যা ও যৌক্তিকতার আলোকে ইতিহাস রচনা করতে চেয়েছেন, যা পরবর্তীতে এক ধরনের সামাজিক দর্শনে পরিণত হয়। তার মতে ইতিহাস পরিবর্তনশীল সমাজের সামগ্রিক পরিবর্তনের সুসংবদ্ধ দলিল। তাই সঠিক ইতিহাস রচনার ক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ও নৈতিক পরিবর্তনের কার্যকারণের দিকে লক্ষ্য রাখা যেমন জরুরি, তেমনি তথ্যের সত্যতা ও সুসংবদ্ধতা নিশ্চিত হওয়া দরকার। ইবনে খালদুন তার নিজের আবিষ্কৃত এই বিজ্ঞানকে স্বাধীন বিজ্ঞান বলে বর্ণনা করেন, যার বিস্তারিত বিবরণ পাওয়া যায় তার মুকাদ্দিমার অন্তর্ভুক্ত আল উমরানে। এই বিষয়টিকে তিনি ৬টি অংশে ভাগ করেন, যথা মানুষের সাধারণ সমাজ, তার ধরন এবং বিশ্বে তার ভূমিকা। আল ইমরানের যে বিষয়, এটা তো আজকে তিনি ৬টা ভাগে ভাগ করেন। প্রথমে হলো কি সাধারণ সমাজ, তার ধরন এবং বিশ্বে তার ভূমিকা। যাযাবর জাতি, উপজাতি ও অসভ্য জাতিদের সম্পর্কে, রাজ্য, খলিফার শাসন, সার্বভৌম রাজা ও রাজতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে। তারপরে সভ্য সমাজ, গ্রাম এবং শহর সম্পর্কে তিনি আলোচনা করেন। বাণিজ্য, জীবন ধারণের রীতি ও তার খরচ, আয়, ব্যয় ইত্যাদি নিয়ে তিনি আলোচনা করেন। তাহলে বিজ্ঞান এবং কি করে তা অর্জন করা যায় এই সম্পর্কেও তিনি আল ইমরানে আলোচনা করেন। তাহলে এই বিভক্তির ক্রমানুসারে তিনি প্রথম অংশে মানব সমাজের প্রয়োজনীয়তার দিক নিয়ে আলোচনা করেছেন। এখানে ভূগোল, নৃবিজ্ঞান, যোগাযোগ ব্যবস্থা, বিভিন্ন জনগোষ্ঠীর ধর্মীয় জীবনের মনস্তত্ত্ব ব্যাখ্যা করেছেন তিনি। দ্বিতীয় অংশে যাযাবর ও বেদুইন সমাজ নিয়ে আলোচনার মধ্যে তার উপস্থাপিত নতুন এক সামাজিক তত্ত্ব আছে, যা আল আসাবিয়া নামে পরিচিত। তৃতীয় অংশে তিনি রাজ্য ও তার সার্বভৌমত্ব সম্পর্কে আলোচনা করেন। এই অংশে খালদুন খ্রিস্টান ও ইয়াহুদিদের রাজনৈতিক সংগঠনের সাথে মুসলিম প্রশাসনিক কাঠামোর তুলনামূলক আলোচনা করেন। মুকাদ্দিমার এই অংশটি ইতালীয় সমাজ দার্শনিক ম্যাকিয়াভেলি রচিত দ্য প্রিন্স গ্রন্থের সাথে তুলনীয়। চতুর্থ অংশে তিনি গ্রাম, শহর এবং তাদের বৈশিষ্ট্য, পরিবেশ, রাজার অধীন পদসমূহ, সরকারি অফিস আদালত, কর, যুদ্ধ ও তার পদ্ধতি ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। পঞ্চম অংশে জীবন ধারণের উপায়, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, চাহিদা সরবরাহ, নির্মাণ, বুনন, চাষাবাদ, ওষুধপত্র ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। আর সর্বশেষ বা ষষ্ঠ অংশে বিজ্ঞান ও শিক্ষা বিষয়ক আলোচনা তিনি করেন। এই হলো আল ইমরান, মুকাদ্দিমার আল ইমরান যে অংশটি, সেই অংশটি সম্পর্কে তার আলোচনার মূল বিষয়। মূলত এই আল ইমরানকেই তিনি সর্বপ্রথম সমাজবিজ্ঞানের, যেই পূর্বে সমাজবিজ্ঞানের যেই নাম ছিল বা তিনি সংস্কৃতির বিজ্ঞান নাম দিয়েছিলেন আল ইমরানকে। এইখানে এগুলো ছিল আলোচনার মূল বিষয়বস্তু, যে ৬টি বললাম। যাই হোক, এবার আসলে দেখি আমরা আসাবিয়া, আল ইমরানের একটা আলোচনা হলো আসাবিয়া। ইবনে খালদুনের সমাজবিজ্ঞানের আলোচনার কেন্দ্রবিন্দু হলো আল আসাবিয়া, যাকে বাংলায় গোষ্ঠীর সংহতি বলে আখ্যা দেওয়া হয়, ইংরেজিতে যেটাকে আমরা সোশ্যাল সলিডারিটি বলতে পারি। এই গোষ্ঠী সংহতির মূল উৎস হলো রক্ত সম্পর্ক ও পারিবারিক ঐতিহ্য, সেই সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং দীর্ঘদিন একত্রে সংগ্রাম করার অনুভূতিও এই সংহতির জন্ম দিতে পারে। খালদুনের মতে গোষ্ঠী সংহতি যেমন ধর্মীয় ভিত্তিতে হতে পারে, তেমনি তা ধর্ম নিরপেক্ষ কোনো নীতির ভিত্তিতে হওয়াও বিচিত্র নয়। তিনি রাষ্ট্রের উৎপত্তি, ক্রমবিকাশ, পতন, সার্বভৌমত্বের ব্যাখ্যায় গোষ্ঠী সংহতিকে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকায় দাঁড় করিয়েছেন। তিনি রাষ্ট্র ও সমাজের পার্থক্য নির্দেশ করেন। ইবনে খালদুনের মতে উপজাতীয়দের মধ্যে বেশি বেশি গোষ্ঠী সংহতি বিদ্যমান, তাই উপজাতিদের দ্বারা নগর বা শহর প্রধানত হবার মাধ্যমে সভ্য রাষ্ট্র গড়ে ওঠে। তিনি রাষ্ট্রের আয়ুষ্কাল সম্পর্কে মত প্রকাশ করেন। তার মতানুযায়ী রাষ্ট্রটিকে রাষ্ট্রটিকে থাকার ৩টি পর্যায় রয়েছে। প্রত্যেকটা পর্যায় ৪০ বছর ধরে সর্বমোট ১২০ বছর পর্যন্ত কোন রাষ্ট্র সর্বোচ্চ টিকে থাকতে পারে। তো অতীতে তার সময়কার সভ্যতায় এই থিওরি অনেকটা হয়তো বা প্রায় কার্যকর ছিল, কিন্তু বর্তমানে আমরা দেখি যে অনেক রাষ্ট্রই পৃথিবীতে বর্তমানে শত বছর ধরে টিকে আছে। তো সেই জন্য এই থিওরি হয়তো এখন কতটা কার্যকর সেটা আসলে গবেষণার প্রয়োজন। যাই হোক, তারপরে আমাদের যেটা আছে আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে ইবনে খালদুনের ধারণা। ইবনে খালদুন সমাজতাত্ত্বিক বিশ্লেষণের সূত্র ধরে সমাজের মানুষের চরিত্র, নৈতিক গঠন, রাষ্ট্রীয় সংগঠন, কৃষ্টি সংস্কৃতির ক্রমবিকাশের উপর আবহাওয়া, ভৌগোলিক পরিবেশের প্রভাব সম্পর্কে এক মৌলিক এবং তথ্যপূর্ণ আলোচনা করেন। তার মতে
যেকোনো দেশের সমাজ ও সরকারের উপর সে দেশের প্রাকৃতিক পরিবেশ, ভৌগোলিক অবস্থা এবং আবহাওয়ার তাৎপর্যপূর্ণ প্রভাব লক্ষ্য করা যায়। অষ্টাদশ শতকে ফরাসি দার্শনিক মন্টেস্ক্যু তার বিখ্যাত গ্রন্থ দ্য স্পিরিট অব দ্য লসে যা উল্লেখ করেছেন, ইবনে খালদুন তার কয়েক শতাব্দী আগেই মুকাদ্দিমায় তার বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেছেন। ইবনে খালদুনের মতে পৃথিবীর যেসব দেশ নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত সেখানে প্রধান প্রধান বিজ্ঞান ও কলার উদ্ভব হয় এবং খ্যাতনামা শিক্ষাবিদ ও বিজ্ঞানীরা জন্মগ্রহণ করেন। পাশাপাশি যেসব দেশের জলবায়ু চরমভাবাপন্ন সেসব দেশের সভ্যতা ও সংস্কৃতি নিম্নমানের হয়ে থাকে। খালদুনের মতে বিষুবরেখার নিকটবর্তী অঞ্চলে বসবাসকারীরা অত্যাধিক গরমের কারণে প্রগতি অর্জনের পথে বাধাপ্রাপ্ত হয়। তার মতে চরম উষ্ণ অঞ্চলে জনবসতি কম হওয়ার কারণে সেখানে জীবনযাত্রা অত্যন্ত কঠোর। অন্যদিকে নাতিশীতোষ্ণ অঞ্চলে জনবসতি অনেক বেশি। আবার এই এলাকায় লোকজন সংযমী, মিতব্যয়ী ও সংস্কৃতবান হয়। এজন্য সেখানে নতুন নতুন সভ্যতা গড়ে উঠে, তাদের সংস্কৃতি, আচার-আচরণ, পোশাক-পরিচ্ছদ স্বাভাবিকভাবে অনেক উন্নত হয়। যেমন গ্রিক সভ্যতা, রোমান, পার্সিয়ান, আরব প্রভৃতি উন্নত জাতির বসবাস নাতিশীতোষ্ণ অঞ্চলে। আধুনিক কালের পাশ্চাত্যের দার্শনিক জিন বডিন, মন্টেস্ক্যু প্রমুখ ইবনে খালদুনের এই তত্ত্ব দ্বারা প্রভাবিত হয়েছেন। যাই হোক, মধ্যযুগে প্রণীত ইবনে খালদুর এ সমস্ত মতবাদ আধুনিক যুগেও বহু সমাজবিজ্ঞানী, ভূগোলবিদ, ইতিহাসবিদকে প্রভাবিত করেছে, যাদের মধ্যে স্প্রেংলার, টয়নবী, ফ্যারাডো, সরোকিন প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এই ছিল আমাদের ইবনে খালদুন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আজকের ক্লাসে তোমরা ইবনে খালদুন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছো। তোমরা নিশ্চয়ই বইয়ের সাথে মিলিয়ে যখন ক্লাসটি পড়বে, তো আশা করি তোমরা ক্লাসটি থেকে উপকৃত হবে। তাহলে আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।